ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? জি ম্যাম ভালো, আপনি কেমন আছেন? ভালো আছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে তোমাদের লেকচার 16, তৃতীয় অধ্যায়, ভারত উপমহাদেশে মুঘল শাসন 1526 থেকে 1858 খ্রিস্টাব্দ পর্যন্ত। সম্রাট জাহাঙ্গীর 1605 থেকে 1727 খ্রিস্টাব্দ। দস্তুরুল আলম কি, এই সম্পর্কে ব্যাখ্যা। শিকলঘণ্টা, চেন অফ জাস্টিস কি, এর সম্পর্কে ব্যাখ্যা। শিকলঘণ্টা ইংলিশ হচ্ছে চেন অফ জাস্টিস। জাহাঙ্গীরের সাথে ইউরোপীয়দের সম্পর্ক বিশ্লেষণ। জাহাঙ্গীরের রাজ্য বিজয় সম্পর্কে ব্যাখ্যা। সম্রাট জাহাঙ্গীরের চরিত্র ও কৃতিত্ব মূল্যায়ন। সৃজনশীল প্রশ্ন, বহু নির্বাচনী প্রশ্ন। সৃজনশীল প্রশ্ন, বহু নির্বাচনী প্রশ্ন। দস্তুরুল আলম কি, এই সম্পর্কে ব্যাখ্যা। শাসন ব্যবস্থায় অনাচার রোধ এবং আইন শৃঙ্খলা ও জননিরাপত্তা রক্ষার জন্য যে 12টি আইনবিধি প্রণয়ন এবং জারি করা হয় ভারতের ইতিহাসে, তা দস্তুরুল আলম নামে পরিচিত। সম্রাট জাহাঙ্গীর এই দস্তুরুল আলম আইনবিধি প্রণয়ন করেন। এগুলো হলো: 1. বিভিন্ন ধরনের অতিরিক্ত অন্যান্য শুল্ক রহিত করা বা রহিতকরণ। 2. চুরি ও ডাকাতি বন্ধের কঠোর ব্যবস্থা। 3. অপরাধের শাস্তি হিসাবে নাক কান কাটা অর্থাৎ অঙ্গচ্ছেদ প্রথা বন্ধ এবং বলপূর্বক ঘরবাড়ি দখল নিষিদ্ধকরণ। 4. মৃত ব্যক্তির সম্পত্তির উত্তরাধিকার নির্ণয়। 5. বলপূর্বক অন্যের সম্পদ হরণ নিষিদ্ধকরণ। 6. মাদকদ্রব্য তৈরি ও অন্যান্য উত্তেজক পানীয় সেবন করা এবং বিক্রয় নিষিদ্ধকরণ। 7. রবিবারের প্রতি সম্মান প্রদর্শন। 8. সপ্তাহের নির্দিষ্ট দিনগুলোতে পশু হত্যা নিষিদ্ধকরণ। 9. ওয়াকফ, যেটা হচ্ছে আইমা সম্পত্তি, জমি নির্দিষ্ট করা। 10. চিকিৎসা সুবিধা এবং আর্তপীড়িতদের সেবার জন্য হাসপাতাল নির্মাণ। 11. মনসব ও জায়গির প্রথার স্থিতিশীলতা বিধান। 12. বন্দীদের প্রতি ক্ষমা প্রদর্শন।
এই ছিল দস্তুরুল আলমের 12টি আইনবিধি। তোমরা এটা খুব ভালো করে শিখবে। আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো? জি ম্যাম। এসব বিধিবিধান সম্রাট জাহাঙ্গীরের মানবিকতা, ন্যায় বিচার এবং রাজনৈতিক প্রজ্ঞার এক অসাধারণ দৃষ্টান্ত। এসব বিধিবিধানের মাধ্যমে সম্রাট হিন্দু মুসলমান নির্বিশেষে রাজ্যের জনগণের সন্তুষ্টি অর্জন করেন। জাহাঙ্গীরের প্রবর্তিত দস্তুরুল আলম মেনে চলার জন্য তিনি সাম্রাজ্যের সব প্রজাকে নির্দেশ দেন। শিকল ঘণ্টা, চেন অফ জাস্টিস কি, এ সম্পর্কে ব্যাখ্যা। প্রজাদের সার্বিক মঙ্গলের জন্য কথা চিন্তা করে সম্রাট জাহাঙ্গীর কতগুলো কল্যাণকর নীতি গ্রহণ করেন। তিনি সাম্রাজ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা ও নিরীহ প্রজাদের অভিযোগ শ্রবণ করা এবং শোনার জন্য আগ্রা দুর্গের শাহাবুরুজি হতে যমুনা নদীর তীর পর্যন্ত ৬০টি ঘণ্টাযুক্ত ৩০ গজ লম্বা ভারতীয় ৪ মণ ওজনের একটি সোনার শিকল অর্থাৎ ন্যায় শৃঙ্খল প্রস্তর নির্মিত স্তম্ভের সাথে ঝুলিয়ে রাখার ব্যবস্থা করা হয়। ইতিহাসে এই ঘণ্টাই বেল অফ জাস্টিস এবং শিকল ঘণ্টা চেন অফ জাস্টিস নামে পরিচিত। এটা নিচে তোমরা আন্ডারলাইন করো, এটা দিয়ে তোমাদের সৃজনশীল এবং উদ্দীপকের প্রশ্ন হয়। কোনো ব্যক্তি বিচার লাভের আশায় এই শিকলে টান দিয়ে সম্রাটের দৃষ্টি আকর্ষণ করতে পারত। সম্রাট জাহাঙ্গীর এই শিকলের ঘণ্টা শোনার সাথে সাথে ন্যায় বিচার এবং প্রতিকারের ব্যবস্থা করতেন। ভারতবর্ষের ইতিহাসে সম্রাট জাহাঙ্গীরই সর্বপ্রথম এই ব্যবস্থা চালু করেন। মজলুম বিচার প্রার্থীদের জন্য বিচার ঘণ্টা স্থাপন করে ন্যায় বিচারক শাসক হিসেবে সম্রাট জাহাঙ্গীর প্রচুর সুনাম ও সুখ্যাতি অর্জন করেন। এটাও খুব ভালো করে শিখবে। এটাও দিয়ে তোমাদের সৃজনশীল প্রশ্ন হয় এবং অনুধাবনমূলক প্রশ্ন। জাহাঙ্গীরের সাথে ইউরোপীয়দের সম্পর্ক বিশ্লেষণ। সম্রাট জাহাঙ্গীরের রাজত্বের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো ইউরোপীয়দের সাথে সম্পর্ক স্থাপন। ১ শতাব্দী পূর্বে কালিকটে আগমনকারী ভাস্কো ডা গামার নেতৃত্বে পর্তুগিজরা ইতিমধ্যে ভারত মহাসাগরে একটি বৃহৎ শক্তিতে পরিণত হয়। সম্রাট জাহাঙ্গীরের রাজত্বকালে অনেক ইউরোপীয় জাতি যেমন পর্তুগিজ, ওলন্দাজ বা ডাচ এবং ইংরেজরা বাণিজ্যিক সুবিধা লাভের জন্য ভারতে আগমন করে এবং সম্রাটের বন্ধুত্ব অর্জনের চেষ্টা করে। এই লাইনটা তোমরা আন্ডারলাইন করবে। ইউরোপীয়দের মধ্যে অর্থাৎ বিদেশিদের মধ্যে পর্তুগিজরা সর্বপ্রথম ভারতে আগমন করে। তাহলে কারা প্রথম এই উপমহাদেশে আগমন করলো? পর্তুগিজরা সর্বপ্রথম। এটা নিচে আন্ডারলাইন করবে। সিংহাসনে সুপ্রতিষ্ঠিত হবার পর সম্রাট জাহাঙ্গীর সম্ভবত কামান ও বন্দুক সংগ্রহের উদ্দেশ্যে পর্তুগিজদের সাথে বন্ধুত্ব স্থাপন করেন। সম্রাট জাহাঙ্গীর পর্তুগিজদের ধর্মীয় স্বাধীনতা প্রদান করে আগ্রা ও লাহোরে গির্জা স্থাপনের অনুমতি প্রদান করেন। পর্তুগিজরা সুরাট বন্দরে 4টি মুঘল জাহাজ আটক করে বিজাপুর রাজ্য থেকে তারা গোয়া নিজ আয়ত্তে নিয়ে নেয়। বিদ্রোহীদের সমর্থন ও সহযোগিতা প্রদান এবং উগ্র অসহনশীলতার ফলে সম্রাটের অপ্রিয়ভাজন হয়ে পড়ে পর্তুগিজরা। ফলে সম্রাট জাহাঙ্গীর পর্তুগিজদের প্রতি ক্ষুব্ধ হন। 1613 খ্রিস্টাব্দে সম্রাট পর্তুগিজ ঘাঁটি আক্রমণ করে তাদের পরাস্ত করেন। ভারতে তাদের প্রদত্ত সকল সুযোগ সুবিধা প্রত্যাহার করা হয়। আগ্রা ও লাহোরে পর্তুগিজ গির্জাসমূহ বন্ধ করে দেওয়া হয়। পর্তুগিজদের প্রতি সম্রাট জাহাঙ্গীরের বিরূপ মনোভাব পরিবর্তনে মধ্যস্থতা করতে জেসুইটি মিশনারিরা এগিয়ে আসেন। এই যে কে এগিয়ে আসে? সম্রাট পর্তুগিজদের সাথে সম্রাট আকবরের মধ্যস্থতা করার জন্য জেসুইট মিশনারিরা। জেসুইট মিশনারির নিচে আন্ডারলাইন করবে। আর কত খ্রিস্টাব্দে পর্তুগিজ ঘাঁটি ধ্বংস করা হয়? 1613 খ্রিস্টাব্দে। এটা নিচে আন্ডারলাইন করবে। ফাদার জেভিয়ার পিনহেইরো, জোসেফ ডি ক্যাস্টা সংস্টেপ প্রমুখ জেসুইট পাদ্রীদের সাথে সম্রাট জাহাঙ্গীরের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। এই লাইনটা আন্ডারলাইন করবে। ফলে জেসুইট মিশনারিদের মধ্যস্থতায় সম্রাটের সাথে পর্তুগিজদের সম্পর্কের অনেকটাই উন্নতি ঘটে। তাহলে কে কে কোন কোন ফাদাররা আসছিল মিশনারিরা? ফাদার জেভিয়ার পিনহেইরো, জোসেফ ডি ক্যাস্টো সংস্টেপ। এর নিচে আন্ডারলাইন করবে।
সম্রাট জাহাঙ্গীরের রাজত্বকালে ইংরেজ ও মুঘলদের অনুগ্রহ লাভে বিশেষভাবে সচেষ্ট ছিল, কারণ সম্রাট জাহাঙ্গীরের সময় ইংরেজগণ ভারত উপমহাদেশে আগমন করে 1600 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি স্থাপিত হয়। এই লাইন নিচে আন্ডারলাইন করবে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে স্থাপিত হয়? 1600 খ্রিস্টাব্দে। 1608 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের রাজা প্রথম জেমস ইংরেজ বণিকদের কিছু সুযোগ সুবিধা প্রদানের অনুরোধ জানিয়ে উইলিয়াম হকিন্স নামক একজন দূতকে সম্রাট জাহাঙ্গীরের দরবারে পাঠিয়েছিলেন। এই লাইনটা আন্ডারলাইন করবে। তবে পর্তুগিজ ও জেসুইট মিশনারিদের বিরোধিতার জন্য ইংরেজরা বিশেষ সুবিধা আদায় করতে পারেনি। তবে সম্রাট জাহাঙ্গীর উইলিয়াম হকিন্সকে একটি রাজকীয় পদে নিযুক্ত করেন, কিন্তু পর্তুগিজদের ষড়যন্ত্রের ফলে উইলিয়াম হকিন্স সব অনুগ্রহ থেকে বঞ্চিত হন। 1612 খ্রিস্টাব্দে ইংরেজ ও পর্তুগিজদের মধ্যে সংগ্রাম আরম্ভ হলে ইংরেজরা কৃতকার্যতা লাভ করে এবং সম্রাট জাহাঙ্গীর ইংরেজদের উপর খুবই সন্তুষ্ট হন। 1612 খ্রিস্টাব্দে ইংরেজ এবং পর্তুগিজদের মধ্যে সংগ্রাম, এই লাইনটা আন্ডারলাইন করবে। মুঘলদের কোনো শক্তিশালী নৌবাহিনী না থাকায় 1613 খ্রিস্টাব্দে পর্তুগিজরা কয়েকটি রাজকীয় জাহাজ আক্রমণ করে লুটতরাজ করে। ফলে ভারতে বসবাসকারী সব পর্তুগিজদের বহিষ্কার করা হয়। এই অবস্থায় মুঘল পর্তুগিজদের সম্পর্কের সুযোগ নিয়ে 1615 খ্রিস্টাব্দে রাজা প্রথম জেমস এর কাছ থেকে পত্র নিয়ে পুনরায় উইলিয়াম এডওয়ার্ডস মুঘল দরবারে উপস্থিত হন। ওই বছরই আরেকটি দল এবং টমাস রোকে জাহাঙ্গীরের দরবারে ইংরেজ দূত হিসাবে পাঠান। সুদক্ষ কূটনৈতিক টমাস রো সম্রাট জাহাঙ্গীরের আনুকূল্য অর্জনের উদ্দেশ্যে দরবারে প্রভাবশালী সম্রাজ্ঞী নূরজাহানের ভাই আসাফ খান ও সম্রাট জাহাঙ্গীরের পুত্র শাহজাদা খুররমের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলেন। তবে এখানে তোমরা আন্ডারলাইন করবে ইংরেজ দূত কে আসলো। আর রাজা কি ছিল? ইংল্যান্ডের রাজা, তখন রাজা প্রথম জেমস, উইলিয়াম টমাস রো, তারপরে কে আসলো? উইলিয়াম এডওয়ার্ডস আসলো, তারপরে টমাস রো। এই দুইটা নিচে আন্ডারলাইন করবে। তাদের মাধ্যমে সম্রাট জাহাঙ্গীরের আস্থা অর্জন করতে সক্ষম হন। শেষ পর্যন্ত সম্রাট জাহাঙ্গীর ইংরেজদের কিছু বাণিজ্যিক সুবিধা প্রদান করেন। সম্রাটের পক্ষ থেকে ইংরেজদের পক্ষে একটি ফরমান জারি করা হয়। এ সময় উইলিয়াম হকিন্স ও টমাস রো ছাড়াও উইলিয়াম কিংস 1608 থেকে 1611 খ্রিস্টাব্দে, নিকোলাস উইংটন 1612 থেকে 1616 খ্রিস্টাব্দে, টমাস পোরাট 1612 থেকে 1617 খ্রিস্টাব্দে এবং এডওয়ার্ড টেরি প্রমুখ ইংরেজ দূত ও পর্যটক ভারতবর্ষে এসেছিলেন। এই সবার নিচে আন্ডারলাইন করবে। উপরন্তু টমাস রো পর্তুগিজদের বাধা সত্ত্বেও সম্রাট জাহাঙ্গীরের কাছ থেকে বিনা শুল্কে আমদানি রপ্তানি বাণিজ্য পরিচালনার সুযোগ সুবিধা লাভ করতে সক্ষম হন। টমাস রো এবং তার সহকারী এডওয়ার্ড টেরি প্রায় 3 বছর কাল ভারতে অবস্থানকালে সম্রাট জাহাঙ্গীরের রাজত্বকাল সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য লিপিবদ্ধ করে যান। ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যিক পদক্ষেপকে এক গুরুত্বপূর্ণ ও সুদূরপ্রসারী ঘটনা বলা যেতে পারে। এটা হলো তোমাদের উদ্দীপকের সৃজনশীল প্রশ্ন হয় এবং অনুধাবনমূলক প্রশ্ন, এটাও খুব ভালো করে শিখবে। নূরজাহান সম্পর্কে ব্যাখ্যা এবং সম্রাট জাহাঙ্গীরের উপর নূরজাহানের প্রভাব মূল্যায়ন। এখন নূরজাহানের পরিচয়। নূরজাহানের কাহিনী জাহাঙ্গীরের জীবন ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। নূরজাহান ছিলেন সম্রাট জাহাঙ্গীরের স্ত্রী। নূরজাহানের প্রকৃত নাম ছিল মেহেরুন্নেসা। তিনি ছিলেন মুঘল অমাত্য মির্জা গিয়াস বেগের কন্যা। এই যে মেহেরুন্নেসা নিচে দাগ দিবে, আর তার পিতার নাম কি ছিল? মির্জা গিয়াস বেগ, এর নিচে দাগ দিবে। নূরজাহানের পিতা গিয়াস বেগ ছিলেন ইরানের তেহরানের বাসিন্দা খাজা মোহাম্মদ শরীফের পুত্র। এই লাইনটাও আন্ডারলাইন করবে। নূরজাহানের মার নাম ছিল বেগম আসমত বানু। আসমত বানু নিচে আন্ডারলাইন করবে। নূরজাহানের মার নাম কি ছিল বা মাতার নাম কি ছিল? ভাগ্যান্বেষণে ভারতবর্ষের উদ্দেশ্যে আগমনকালে কান্দাহারে মির্জা গিয়াস বেগের যে কন্যা সন্তান জন্মগ্রহণ করে তারই নাম মেহেরুন্নেসা অর্থাৎ নূরজাহান। মালিক মাসুদ নামে মির্জা গিয়াস বেগ
ভারতে আগমন করে সম্রাট আকবরের অধীনে চাকরি গ্রহণ করেন। পরে নিজ কৃতিত্ব বলে গিয়াস বেগ কাবুলের দেওয়ান পদে উন্নীত হন। এমনকি 1595 খ্রিস্টাব্দে সম্রাট আকবর প্রথমে নূরজাহানের পিতা গিয়াস বেগকে 300 সৈন্যের মন্ত্রোদ্ধার পরে ওয়াকিল-ই-দার অর্থাৎ প্রাসাদ পরিদর্শক পদে নিয়োগ দেন। এই সময় থেকে নূরজাহানের পরিবারবর্গ মুঘল রাজ অন্তঃপুরে অবস্থান নেয়। নূরজাহানের প্রথম বিয়ে হয়েছিল বাংলার বর্ধমানের জাগিরদার আলীকুলি ইস্তাজুলের উর্ফে শের আফগানের সাথে। এই লাইনটা আন্ডারলাইন করবে যে নূরজাহানের প্রথমে কার সাথে বিয়ে হয়েছিল? বাংলার বর্ধমানের জাগিরদার আলীকুলি ইস্তাজুলের সাথে। ইস্তাজুলের আরেকটা নাম কি আছে উপাধি? শের আফগান। 1607 খ্রিস্টাব্দে মুঘলদের বিরুদ্ধে বিদ্রোহ করে আলীকুলি ইস্তাজুল। ফলে আলীকুলি ইস্তাজুলের অবাধ্য আচরণে উপযুক্ত জবাব দেওয়ার জন্য সম্রাট জাহাঙ্গীর তার বৈমাত্রীয় ভ্রাতা কুতুবউদ্দিনকে তার বিরুদ্ধে প্রেরণ করেন। আলীকুলি ইস্তাজুল যুদ্ধে পরাজিত ও নিহত হলে মেহেরুন্নেসা অর্থাৎ নূরজাহান শিশু কন্যা লাডলি বেগম সহ মুঘল দরবারে আশ্রয় পান। এই লাইনটা আন্ডারলাইন করবে। সম্রাট 2 নম্বর পয়েন্ট, সম্রাট জাহাঙ্গীরের সাথে নূরজাহানের বিয়ে। 1611 সালে মুঘল রাজমহলে আয়োজিত এক মিনাবাজারে নওরোজ অনুষ্ঠানে সম্রাট জাহাঙ্গীরের সাথে মেহেরুন্নেসার প্রথম সাক্ষাৎ ঘটে। মেহেরুন্নেসার সাথে নূরজাহানের সাক্ষাৎ ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা। মেহেরুন্নেসার অপরূপ সৌন্দর্য ও রূপ লাবণ্যে মুগ্ধ হয়ে সম্রাট জাহাঙ্গীর তাকে বিবাহ করেন। প্রধান মহিষীর মর্যাদা দিয়ে প্রথমে নূরমহল অর্থাৎ প্রাসাদের আলো এবং পরে নূরজাহান পৃথিবীর আলো বা জগতের আলো উপাধিতে ভূষিত করেন সম্রাট জাহাঙ্গীর। এখানে সম্রাট জাহাঙ্গীর প্রথমে নূরজাহানকে কি উপাধি দিল? নূরমহল অর্থাৎ প্রাসাদের আলো। এটা নিচে আন্ডারলাইন করবে। পরে সম্রাট জাহাঙ্গীর কি উপাধি দিল নূরজাহানকে? পৃথিবীর আলো বা জগতের আলো। এর নিচে আন্ডারলাইন করবে। আর নূরজাহানকে কে উপাধি দিয়েছিল? মুঘল সম্রাট জাহাঙ্গীর। 3 নাম্বার, নূরজাহানের যোগ্যতা ও তেজস্বিতা। 1611 খ্রিস্টাব্দে জাহাঙ্গীরের সাথে নূরজাহানের বিবাহের পর থেকে প্রায় 15 বছর সাম্রাজ্যে প্রবল প্রতিপত্তি ও প্রভাব বিস্তার করেছিলেন অত্যন্ত সুন্দরী, অসামান্য রূপবতী, বুদ্ধিমতী ও অসাধারণ গুণের অধিকারী এই মহিলা। তোমরা 15 বছরের নিচে দাগ দিবে কত বছর তার প্রভাব প্রতিপত্তি বজায় ছিল। সম্রাজ্ঞী নূরজাহান শুধু অসামান্য রূপবতী মহিলাই ছিলেন না, বরং ফার্সি সাহিত্য ও কবিতায়ও তার অসাধারণ ব্যুৎপত্তি ছিল। শিল্পের প্রতি অনুরাগ, তীক্ষ্ণ বুদ্ধি, বহুমুখী প্রতিভার অধিকারিণী, ওসি বা তরবারি চালনা, রণকৌশল ও অশ্বারোহণে পারদর্শী ছিলেন নূরজাহান। ললিত কলায় বিশেষজ্ঞ এবং ফ্যাশনের অগ্রদূত নূরজাহান নিত্য নতুন ঢঙ্গের পোশাক পরিচ্ছদ ও অলঙ্কারের প্রবর্তন করে সমসাময়িককালের অভিজাত সম্প্রদায় বিশেষ করে বিশ্ব দরবারে দৃষ্টি আকর্ষণ করেন। এখানে নূরজাহান ভারতীয় ইতিহাসে প্রথমকে পোশাক পরিচ্ছদ এর ফ্যাশনের নিত্য নতুন অলঙ্কারের প্রবর্তন করেন কে? উত্তর কি আসবে? উত্তর হচ্ছে নূরজাহান। এটা খেয়াল রাখবে, বহু নির্বাচনী প্রশ্ন হয় বা অনুধাবনমূলক প্রশ্ন। নূরজাহান রেশম ও কার্পাস বস্ত্রের নমুনা বের করেন। এটা নিচে দাগ দিও। কে প্রথম ভারতীয় ইতিহাসে কোন মহিলা রেশম ও কার্পাস বস্ত্রের নমুনা বের করেন? সেটা হচ্ছে সম্রাজ্ঞী নূরজাহান। মুসলমান অনাথ বালিকাদের তিনি অর্থদান করতেন এবং দুর্বল নির্যাতিতদের রক্ষা করতে ছিলেন। শারীরিক শক্তি সাহসের অধিকারিণী সম্রাজ্ঞী নূরজাহান স্বামী সম্রাট জাহাঙ্গীরের সাথে শিকারে বের হয়ে বাঘ শিকার করে অপূর্ব সাহস ও তেজস্বিতা প্রদর্শন করতেন। রাজনৈতিক দূরদৃষ্টি, প্রত্যুৎপন্নমতি ও উচ্চাকাঙ্ক্ষা ছিল নূরজাহানের চরিত্রের অপরাপর বৈশিষ্ট্য। 4 নম্বর পয়েন্ট, সম্রাট জাহাঙ্গীরের উপর এবং শাসন ব্যবস্থায় নূরজাহানের প্রভাব। অল্প সময়ে নূরজাহান সম্রাট জাহাঙ্গীরের প্রিয় পাত্র হয়ে ওঠেন। সম্রাট জাহাঙ্গীরের উপর নূরজাহানের প্রভাব ছিল অসামান্য এবং
তার নির্দেশে মন্ত্রী ও সভাসদগণ অমান্য করতে পারত না। রাষ্ট্রীয় ও শাসন ব্যবস্থায় ব্যাপক ক্ষমতার অধিকারিণী নূরজাহানের প্রতিকৃতি মুদ্রায় সম্রাট জাহাঙ্গীরের সঙ্গে মুদ্রিত হতো। রাজদণ্ড নিজের হাতে ধারণ না করলেও সম্রাজ্ঞী নূরজাহান রাজদরবারে সর্বসেবা ছিলেন এবং সম্রাট জাহাঙ্গীর তার হাতের ক্রিয়ানকে পরিণত হয়ে পড়েন। অর্থাৎ প্রকৃত ক্ষমতা কার হাতে ছিল? সম্রাজ্ঞী নূরজাহানের হাতে। ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ নূরজাহানকে সিংহাসনের পশ্চাতে শক্তি বলে অভিহিত করেছেন, অর্থাৎ পাওয়ার বিহাইন্ড দ্য থ্রো। এটা তোমরা আন্ডারলাইন করবে, এটা দিয়েও সৃজনশীল প্রশ্ন হয়। নূরজাহান তার ক্ষমতার প্রভাবে পিতা মির্জা গিয়াস বেগকে ইতিমাদ-দৌলা এবং ভ্রাতা আসফ খানকে খানি সামান উপাধি দিয়ে রাজদরবারে দায়িত্বশীল সভাসদে পরিণত করেন। এই যে নূরজাহান তার পিতার উপাধি কি ছিল? ইতিমাদ-দৌলা, এবং ভ্রাতা আসফ খানকে কি উপাধি ছিল? খানি সামান। এই দুটার নিচে আন্ডারলাইন করবে। এমনকি প্রয়াত স্বামী শের আফগানের কন্যা লাডলি বেগমের সাথে সম্রাট জাহাঙ্গীরের কনিষ্ঠ পুত্র শাহরিয়ারের বিয়ে দিয়ে নূরজাহান নিজ ক্ষমতা বৃদ্ধি করেন। এই লাইনটা আন্ডারলাইন করবে যে সম্রাজ্ঞী নূরজাহান তার প্রয়াত স্বামী বা যে স্বামী মৃত্যু হয়েছিল তার কন্যা লাডলি বেগমের সাথে সম্রাট জাহাঙ্গীরের কনিষ্ঠ পুত্র শাহরিয়ার বিবাহ দিয়েছিলেন। এটা নিচে আন্ডারলাইন করবে। তবে নূরজাহান এই প্রভাব সাম্রাজ্যে অনেকাংশে নানা ধরনের বিদ্রোহের বীজ বপন করেছিল। মোহাম্মদ খান এবং সম্রাট জাহাঙ্গীরের পুত্র শাহজাদা খুররাম অর্থাৎ সম্রাট শাহজাহান স্বীয় পিতার বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছিলেন এজন্য, যা সাম্রাজ্যের শান্তিময় নির্মলতার বিরুদ্ধে মরুভূমির প্রবাহিত লৌহাওয়া ছাড়া আর কিছুই ছিল না। শক্তিশালী অমাত্যগণ পর্যন্ত নূরজাহানের সম্মুখে মস্তক অবনত করতে দ্বিধাবোধ করতেন না। সভাসদগণ নূরজাহানকে বাদশাহ বেগম বলে সম্বোধন করতেন। এই যে সভাসদগণ নূরজাহানকে কি বলে সম্বোধন করতেন? বাদশাহ বেগম বলে। এর নিচে আন্ডারলাইন করবে। নূরজাহান অনেক সময় আমির উমরাহ এবং রাজধানী নাগরিকদের সম্মুখে সম্রাটের পরিবর্তে নিজেই ঝরকা দর্শন দিতেন এবং উন্মুক্ত দরবারের রাজকার্য পরিচালনা করতেন। যে ভারতের ইতিহাসে কোন মহিলা বা কোন শাসক কি করতেন? ঝরকা দর্শন দিতেন? সম্রাজ্ঞী নূরজাহান। এটা নিচে আন্ডারলাইন করবে। ঝরকা দর্শন থেকে কি হয়? তোমাদের অনুধাবন প্রশ্ন হয়। নূরজাহানের এই অপ্রতিরোধ্য ও সীমাহীন ক্ষমতার অপব্যবহারে বিরক্ত হয়ে সম্রাট জাহাঙ্গীরের তৃতীয় পুত্র শাহজাদা খুররম অর্থাৎ শাহজাহান এবং সেনাপতি মোহাম্মদ খান বিদ্রোহের ধ্বজা উত্তোলন করেন। অন্যদিকে নূরজাহানের ভ্রাতা আসফ খান তার মেয়ে লায়লা আরজুমান বানু অর্থাৎ মমতাজ মহল, যার নামে তাজমহল তৈরি করা হয়েছিল, সাথে সম্রাট জাহাঙ্গীরের পুত্র শাহজাদা খুররমের সাথে 1612 খ্রিস্টাব্দে বিবাহ দিয়ে সিংহাসনের পরবর্তী উত্তরাধিকারী মনোনয়নের ষড়যন্ত্রে লিপ্ত হন। এই লাইনগুলো আন্ডারলাইন করবে। যে কি বলে, নূরজাহানের ভাতার নাম কি ছিল? আসফ খান। আসফ খানের মেয়ের নাম কি ছিল? লায়লা আরজুমান বানু। এই লায়লা আরজুমান বানু ইতিহাসে কি নামে পরিচিত? মমতাজ মহল। অর্থাৎ এই মমতাজ মহলের নামে কি করা হয়েছিল? তাজমহল নির্মাণ করা হয়েছিল, যেটা পৃথিবীর 7ম আশ্চর্যের মধ্যে একটি। 1727 খ্রিস্টাব্দে 28 অক্টোবর সম্রাট জাহাঙ্গীরের মৃত্যুর পর নূরজাহান রাজনীতি থেকে বিদায় নিতে বাধ্য হন। এরপর তিনি মেয়ে লাডলি বেগমকে নিয়ে লাহোরে সাধারণ জীবনযাপন করেন। 1645 খ্রিস্টাব্দে নূরজাহান মৃত্যুবরণ করলে লাহোরের রাভি নদীর তীরে শাহদারার এক মনোরম উদ্যানে স্বামী সম্রাট জাহাঙ্গীরের সমাধির পাশে তাকে সমাহিত করা হয়। মধ্যযুগীয় ভারতের ইতিহাসে আর কোনো রমণী এমন ব্যক্তিত্ব ও প্রতিভার পরিচয় দিতে পারেনি। ঐতিহাসিক বেণীপ্রসাদ বলেন, এই মহীয়সী নারীর জীবনালেখ্য বহুবিধ রহস্যময় উপাখ্যানে বিজড়িত ছিল। এই মহীয়সীর উপরে ইনভার্টেড কমা দিয়ে রহস্যময় উপাখ্যানে বিজড়িত ছিল দাঁড়িয়ে দিয়ে ইনভার্টেড কমা শেষ করবে। এটা দিয়েও এই লাইনটা দিয়েও তোমাদের সৃজনশীল প্রশ্ন হয়।
সম্রাট জাহাঙ্গীরের রাজ্য বিজয় সম্পর্কে ব্যাখ্যা। সম্রাট জাহাঙ্গীর শাসন কার্যের পাশাপাশি রাজ্য বিজয়ের দিকেও মনোনিবেশ করেছিলেন। এক হচ্ছে বাংলা বিজয়। সম্রাট আকবর 1576 খ্রিস্টাব্দে রাজমহলের যুদ্ধে দাউদ খান কররানীকে পরাজিত করে বাংলা জয় করেন। তবে 12 ভূঁইয়া নামে খ্যাত গোস্বামীদের প্রতিরোধের কারণে আকবরের রাজত্বের শেষ অবধি সম্পূর্ণ বাংলা অধিকার ও তার কর্তৃত্ব বিস্তার সম্ভব হয়নি। সম্রাট জাহাঙ্গীরের শাসনামলে ভাটির জমিদার ঈসা খানের পুত্র মুসা খান এবং বুকাইনগরের জমিদার লোহানী আফগান উসমান খানের নেতৃত্বে বাংলার জমিদার মুঘল শক্তির বিরুদ্ধে তাদের প্রতিরোধ অব্যাহত রাখেন। এ অবস্থায় সম্রাট জাহাঙ্গীর সম্পূর্ণ বাংলা জয় এবং তার শাসন কর্তৃত্ব স্থাপনে দৃঢ় প্রতিজ্ঞতা ঘোষণা করেন। 1608 খ্রিস্টাব্দে জাহাঙ্গীর ইসলাম খান চিশতিকে বাংলার সুবেদার নিযুক্ত করেন। এই লাইনটা আন্ডারলাইন করবে যে সুবেদার খানকে বাংলার শাসনকর্তা, বাংলা সুবেদার কবে নিযুক্ত করা হয়? 1608 খ্রিস্টাব্দে, এবং তাকে সম্পূর্ণ বাংলা করায়ত্ত করার নির্দেশ দেন। ইসলাম খান প্রস্তুতিমূলক পদক্ষেপ হিসেবে নৌবাহিনী শক্তিশালী করেন এবং রাজমহল থেকে 1610 খ্রিস্টাব্দে ঢাকায় বাংলার রাজধানী স্থানান্তরিত করেন। সম্রাটের নাম অনুসারে ঢাকার নামকরণ করা হয় জাহাঙ্গীরনগর। সুবাদার ইসলাম খান বিদ্রোহী ভূঁইয়াদের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করে যশোরের রাজা প্রতাপাদিত্য, ভাটির সোনারগাঁয়ের রাজা মুসা খান, মজলিস কুতুব খান এবং বাকলার রামচন্দ্র প্রমুখ জমিদারগণকে পরাজিত ও বশ্যতা স্বীকারে বাধ্য করেন। 1612 খ্রিস্টাব্দে বিদ্রোহী উসমান খান পরাজিত ও নিহত হলে বাংলায় আফগান শক্তির সম্পূর্ণ নির্মূল হয় এবং বাংলায় মুঘল বিরোধী প্রতিরোধের অবসান ঘটে। এখানে তোমরা গুরুত্বের সাথে দেখো, সেটা হলো যে সম্রাট জাহাঙ্গীর রাজমহল থেকে কত খ্রিস্টাব্দে বাংলা রাজধানী স্থানান্তর করেন? 1610 খ্রিস্টাব্দে। এই লাইনের নিচে আন্ডারলাইন করো। তারপরে সম্রাট জাহাঙ্গীরের নাম অনুসারে ঢাকার নামকরণ কি করা হয়? জাহাঙ্গীরনগর। এটা নিচে তোমরা আন্ডারলাইন করো যে জাহাঙ্গীর নগর বা ঢাকায় রাজধানীকে স্থানান্তরিত করেন, এটা প্রশ্ন হয়, আবার অনুধাবনও হয় এবং বহু নির্বাচনী প্রশ্ন হয়। আর কার নাম অনুসারে ঢাকার নামকরণ জাহাঙ্গীরনগর করা হয়? উত্তর হচ্ছে কি সম্রাট জাহাঙ্গীরের নামে, মুঘল সম্রাট। মেবার বিজয়। মেবার বিজয় সম্রাট জাহাঙ্গীরের রাজত্বকালের একটি বিশেষ ঘটনা। মেবারের রানা অমর সিং তার পিতা বীরকেশরী রানা প্রতাপ সিং এর মতোই স্বাধীনচেতা ছিলেন। তার স্বাধীনতা বজায় রাখার চেষ্টার কারণে তিনি সম্রাট জাহাঙ্গীরের চক্ষুশূলে পরিণত হন। সম্রাট জাহাঙ্গীর প্রথমে যুবরাজ পারভেজ এবং সেনাপতি মোহাম্মদ খান ও আবদুল্লাহ খানের নেতৃত্বে মেবারের বিরুদ্ধে পরপর কয়েকটি অভিযান প্রেরণ করেন, কিন্তু মুঘল বাহিনী মেবারের বিরুদ্ধে বিশেষ সুবিধা করতে পারেনি। এমত অবস্থায় সম্রাট 1613 খ্রিস্টাব্দে তার তৃতীয় পুত্র শাহজাদা খুররাম অর্থাৎ শাহজাহানকে নেতৃত্বে একটি অভিযান প্রেরণ করেন। মুঘল বাহিনীর প্রচন্ড আক্রমণ এবং মাসের পর মাস অবরুদ্ধ থাকার পর রানা সংগ্রাম সিং পরাজয় বরণ করে এবং মুঘল আনুগত্য স্বীকারে বাধ্য হন। 1615 খ্রিস্টাব্দে সম্রাট জাহাঙ্গীর ও রানা অমর সিং এর মধ্যে একটি শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়। এর নিচে আন্ডারলাইন করবে কত খ্রিস্টাব্দে মেবারের রাজার সাথে শান্তি চুক্তি স্বাক্ষরিত হলো? 1615 খ্রিস্টাব্দে। আর মেবারের রাজার নাম কি ছিল? রানা অমর সিং। এর নিচে আন্ডারলাইন করবে। ঐতিহাসিক আর.পি. ত্রিপাঠীর মতে এই চুক্তি সম্পাদনের ফলে দুইটি রাজশক্তির মধ্যে প্রায় শতাব্দীকাল ধরে চলমান বিরোধের অবসান ঘটে এবং অমর সিং এর পুত্র কিরণ সিংকে মুঘল বাহিনীতে উচ্চপদ দান এবং 5000 সৈন্যের মনসবদার নিযুক্ত করা হয়। এই যে নিযুক্ত করা হয়, দাঁড়িয়ে দিয়ে ইনভার্টেড কমা শেষ করবে, এই চুক্তির উপর ইনভার্টেড কমা শুরু করবে। শুধু তাই নয়, সম্রাট জাহাঙ্গীর মেবারের রানা অমর সিং ও তার পুত্র করণ সিং এর দুইটি মর্মর পাথরের মূর্তি তৈরি করে আগ্রার দুর্গের ঝরকার নিচে স্থাপন করেন। ঈশ্বরী প্রসাদ মেবারের প্রতি জাহাঙ্গীরের মিলনাত্মক নীতিকে তার রাজনৈতিক দূরদর্শিতার পরিচয় বলে মনে করেন। মূলত এই ফলে রাজপুত মুঘল সম্পর্ক অধিকতর বন্ধুত্বপূর্ণ হয়। এখানে তোমরা যে মেবারের রানা অমর সিং এবং তার পুত্র করণ সিং এর নামে দুইটি মর্মর মূর্তি কোথায় স্থাপন করা হয়েছিল? আগ্রার দুর্গের ঝরকায়। এর নিচে আন্ডারলাইন করবে। এরপর কাংড়া ও কিস্তাওয়ার বিজয়। কাংড়া ছিল উত্তর পাঞ্জাবের শতদ্রু ও রাভি নদীর মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত একটি দুর্ভেদ্য দুর্গ। তাহলে কাংড়া কোথায় অবস্থিত ছিল?
এই লাইনটা আন্ডারলাইন করো। পাঞ্জাবের শতদ্র ও রাবি নদীর মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত একটি দুর্ভেদ্য দুর্গ ছিল কি কাংড়া। ১৬১০ খ্রিস্টাব্দে সেনাপতি মুর্তুজা খান এই দুর্গটি দখলে ব্যর্থ হলে সম্রাট শাহজাদা খুররাম উপর দুর্গ দখলের দায়িত্ব দেন। প্রায় ১৪ মাস অবরোধ করে রাখার পর মুঘল বাহিনী কাংড়া দখলে সক্ষম হয়। ১৬২০ খ্রিস্টাব্দে সম্রাটের নির্দেশে কাশ্মীরের শাসনকর্তা দিলওয়ার খান কিস্তাওয়ারের রাজাকে মুঘল আনুগত্য স্বীকারে বাধ্য করেন। তোমাদের কাংড়া জয়ের অনুধাবনমূলক প্রশ্ন হয়, এটা ভালো করে শিখবে। দাক্ষিণাত্য অভিযান। দাক্ষিণাত্যে মুঘল সাম্রাজ্য সম্প্রসারণে সম্রাট আকবরের অন্যতম লক্ষ্য ছিল, তবে তার দাক্ষিণাত্য নীতি পূর্ণাঙ্গ সফল হয়নি। এ অবস্থায় সিংহাসনে আরোহণ করে সম্রাট জাহাঙ্গীর দাক্ষিণাত্য অভিযানের সিদ্ধান্ত নেন। প্রথমে তিনি আহমদনগর রাজ্যের দিকে দৃষ্টি দেন। নিজাম শাহী সুলতানদের শাসনাধীন আহমদনগর রাজ্যের প্রধানমন্ত্রী ছিলেন মালিক অম্বর নামক একজন হাবসি কৃতদাস। মালিক অম্বরের প্রচেষ্টায় আকবর কর্তৃক বিজিত আহমদনগরের নিজাম শাহী শাসন পুনঃপ্রতিষ্ঠিত হয়েছিল। সম্রাট জাহাঙ্গীর দাক্ষিণাত্য জয়ের চেষ্টা করলে মালিক অম্বর তাকে বাধা দেন। যুবরাজ পারভেজ, আব্দুর রহিম খান-ই খানান এবং খান-ই জাহান লোদির অভিযান ব্যর্থ হলে সম্রাট ১৬১০ খ্রিস্টাব্দে শাহজাদা খুররামকে দাক্ষিণাত্য অভিযানে প্রেরণ করেন। খুররাম বিচক্ষণ ও সাহসী মুঘল সেনানায়কদের সহায়তায় আহমদনগর জয় করেন, অর্থাৎ দাক্ষিণাত্য তিনি জয় করেন। কান্দাহার হস্তচ্যুত। মুঘল সাম্রাজ্যের উত্তর দিকের বহিঃসীমান্তে অবস্থিত কান্দাহার পারস্যরাজ মহামতি শাহ আব্বাস যুবরাজ খসরুর বিরুদ্ধে সুযোগে কান্দাহার জয়ের চেষ্টা করেন। এই যে কার বিরুদ্ধে, কে করেছিল বিরুদ্ধ? যুবরাজ খসরুর বিদ্রোহের কারণে মুঘলদের কান্দাহার হস্তচ্যুত হয়। তার প্রথম চেষ্টা ব্যর্থ হলে তিনি সম্রাট জাহাঙ্গীরের সাথে বন্ধুত্ব স্থাপন করেন। শাহ আব্বাসের বন্ধুত্বে বিশ্বস্ত স্থাপন করে সম্রাট জাহাঙ্গীর কান্দাহারের সুরক্ষার ব্যাপারে শৈথল্য প্রদর্শন করেন। এই সুযোগে ১২২২ খ্রিস্টাব্দে শাহ আব্বাস কান্দাহার জয় করেন। এরপর সম্রাট জাহাঙ্গীরের পক্ষে কান্দাহার পুনরুদ্ধার করা আর সম্ভব হয়নি। সম্রাট জাহাঙ্গীরের চরিত্র ও কৃতিত্ব। সম্রাট জাহাঙ্গীরের চারিত্রিক বৈশিষ্ট্য ও গুণাবলী বিশ্লেষণে ঐতিহাসিকদের মতে মতভিন্নতা দেখা দেয়। ঈশ্বরী প্রসাদ ও ডক্টর বেনি প্রসাদ, ফ্রান্সিস গ্লাডউইন প্রমুখ ঐতিহাসিক জাহাঙ্গীরের চারিত্রিক বৈশিষ্ট্যে উচ্ছ্বাসিত প্রশংসা করেছেন। ঈশ্বরী প্রসাদ বলেন, জাহাঙ্গীর ছিলেন মুঘল ইতিহাসের সবচেয়ে আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী। জাহাঙ্গীর উপর ইনভার্টেড কমা দিয়ে ব্যক্তিত্ব অধিকারীর উপর দায় দিয়ে ইনভার্টেড কমা শেষ করবে। ঐতিহাসিক বেনি প্রসাদের মতে তিনি সুবিবেচক ও দয়ালু, পরিবার ও আত্মীয় স্বজনের প্রতি অনুগ্রহপ্রবণ মহানুভব ছিলেন। প্রজাবর্গের প্রতি তিনি সম্রাটের মনোভাব সদয় ও সহানুভূতিশীল বলে গ্লাডউইন উল্লেখ করেছেন। তবে তার চরিত্রে অনেক ত্রুটি বিচ্যুতি ছিল। তা সত্ত্বেও পরস্পর বিরোধী বৈশিষ্ট্য লক্ষ্য করার মতো থাকলেও তবে এটা ছিল যে তার চরিত্রে মমত্ববোধ ছিল। তিনি অপরাধীদের ক্ষমাশীলতারও অসংখ্য নজির লক্ষ্য করা যায়। তার মধ্যে অনেক অনুকরণীয় গুণাবলী ছিল। তিনি সুচারু শিল্পবোধের অধিকারী ছিলেন। কৃতিত্ব। সফল শাসক। পিতা আকবরের মতো বিচক্ষণ না হলেও শাসক হিসাবে জাহাঙ্গীর মোটামুটি সফল ছিলেন। ঈশ্বরী প্রসাদের মধ্যে জাহাঙ্গীর একজন বুদ্ধিমান ও বিচক্ষণ কূটনীতিবিদ ছিলেন এবং অতি সহজেই তিনি সাম্রাজ্যের সমস্যা উপলব্ধি করতেন। বিজেতা। সম্রাট জাহাঙ্গীর একজন সাহসী ও নিপুণ সমন্বয়ক ছিলেন। তিনি নিজে যুদ্ধে পরিকল্পনা করতেন এবং যুদ্ধ বিষয়ে সেনাপতিদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দিতেন। তার সময়ে কাংড়া ও মেবার মুঘল সাম্রাজ্যভুক্ত করা ছাড়া মুঘল সেনাবাহিনী আর কোনো বড় বিজয় করতে না পারলেও তবে তার কৃতিত্ব রয়েছে যে তিনি এই রাজ্যগুলো জয় করেন। খ্যাতিমান ন্যায় বিচারক। ন্যায় বিচারক হিসেবে সম্রাট জাহাঙ্গীর বিশেষ খ্যাতি অর্জন করেছিলেন। মজলুম বিচারপতি যাতে সম্রাটের কাছে সরাসরি তার অভিযোগ পেশ করতে পারেন সেজন্য তিনি বিচার ঘণ্টা অর্থাৎ শিকল ঘণ্টা স্থাপন করেন। জাতি, ধর্ম, ধনী দরিদ্র নির্বিশেষে সকল বিচার প্রার্থী ঘণ্টার সাথে শিকল যুক্ত ঘণ্টা টেনে সম্রাটের দৃষ্টি আকর্ষণ করতে পারতেন। তিনি অপরাধের শাস্তির ব্যাপারে কঠোর ছিলেন। তিনি দস্তরুল আলম নামে 12টি আইনবিধিও প্রবর্তন করেছিলেন। শিল্প ও সংস্কৃতির পৃষ্ঠপোষক। সম্রাট জাহাঙ্গীর একজন সুশিক্ষিত ও সংস্কারবান ছিলেন। ফার্সি ভাষা, সাহিত্য এবং তুর্কি ভাষায় তিনি বিশেষ দক্ষ ছিলেন।
তিনি হিন্দি কবিতা পছন্দ করতেন এবং নিজে ফার্সি ভাষায় কবিতা রচনা করতেন। ইতিহাস, ভূগোল ও জীবন চরিত্র বিষয়ে তার বিশেষ আগ্রহ ছিল। তিনি তুজু কি জাহাঙ্গীর নামক একটি গ্রন্থজীবনী রচনা করেন। এটি নিচে আন্ডারলাইন করবে। এটি মধ্যযুগীয় ভারতবর্ষের ইতিহাসের একটি অমূল্য ঐতিহাসিক উপাদান হিসেবে বিবেচিত হয়ে আসছে। ঐতিহাসিকগণ সম্রাট জাহাঙ্গীরের রাজত্বকালকে ভারতীয় সাহিত্যের অগাস্টান যুগ বলে অভিহিত করেন। এটা নিচে তোমরা আন্ডারলাইন করবে। তার সময় তুলসীদাস রামায়ণ অনুবাদ করেন। নিয়ামতুল্লাহ, নাজির খান, আব্দুল হক, দেহলভি প্রমুখ প্রসিদ্ধ পণ্ডিতগণ সম্রাটের পৃষ্ঠপোষকতা লাভ করেছিলেন। সম্রাট জাহাঙ্গীরের সময় চিত্রশিল্পের ব্যাপক উন্নতি ঘটে। ফার্সি ব্রাউন জাহাঙ্গীরের রাজত্বকালকে চিত্রবিদ্যার চরম উৎকর্ষ যুগ বলে অভিহিত করেছেন। সম্রাট জাহাঙ্গীর যে একজন কৃতি শিল্পী ছিলেন, চিত্রবিদ্যায় তার অনুরাগের জন্য তাকে শিল্পীদের রাজা বলা হতো। এটা আন্ডারলাইন করো। তার সময় আবুল হাসান, ফারুক বেগ, আব্দুস সামাদ, মোহাম্মদ নাদির, মোহাম্মদ মুরাদ, উস্তাদ মনসুর, বিষ্ণু দাস, মনোহর, গোবর্ধন, আগা রেজা প্রমুখ ছিলেন বিখ্যাত চিত্রশিল্পীদের অন্যতম। সম্রাট জাহাঙ্গীর পিতা সম্রাট আকবরের ন্যায় অধিক যোগ্যতা সম্পন্ন না হলেও তার চরিত্রে অনেক সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও তাকে একজন সফল শাসক বলা যায়, কেননা এই সময় সাম্রাজ্যে মোটামুটি শান্তি শৃঙ্খলা বজায় ছিল। অর্থনৈতিক ব্যবস্থার ব্যাপক উন্নতি ঘটলেও দেশে অভাব ছিল না। হকিন্সের মতো সম্রাটের বার্ষিক আয় ছিল 50 কোটি টাকা। ইউরোপীয় পর্যটকদের বিবরণ থেকে জানা যায় এ সময় দ্রব্য সামগ্রী সস্তা এবং জনসাধারণের নাগালের মধ্যে ছিল। এ সময় ললিত কলাও বিশেষ উৎকর্ষ সাধিত হয়। তোমাদের সৃজনশীল প্রশ্ন, এটা হলো তোমাদের ফিলিপাইনের প্রেসিডেন্ট মার্কোস আকর্ষণীয় ব্যক্তিত্ব ও চরিত্রের অধিকারী ছিলেন। তার চরিত্রে দোষগুণের সমাবেশ ছিল। তিনি একই সাথে কোমল ও কঠোর ছিলেন। তিনি অনেক জনকল্যাণমূলক কাজ সম্পন্ন করেন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করেন। কিন্তু তার শাসনামলে তার স্ত্রী ইমেলদা এতই প্রভাবশালী হয়ে ওঠেন যে সমস্ত প্রশাসন যন্ত্র তাকে প্রেসিডেন্টের চালিকা শক্তি হিসাবে গণ্য করে। নূরজাহানের প্রকৃত নাম ছিল কি? মেহেরুন্নেসা। সম্রাট জাহাঙ্গীরের নাম সেলিম রাখার কারণ ব্যাখ্যা করো। এর আগের ইয়েতে আমি ব্যাখ্যা করেছি, ওইখানে তোমরা ওইটা লিখে দিবে। উদ্দীপকে প্রেসিডেন্ট মার্কোসের সাথে কোন সম্রাটের তুলনা করা হয়? সম্রাট জাহাঙ্গীরের তুলনা করা হয়। এবং সম্রাট জাহাঙ্গীর কি করেছে এইমাত্র আমি বললাম, সেগুলো তোমরা ন্যায় বিচার এর ক্ষেত্রে তিনি করেছিলেন যে ঘণ্টাযুক্ত শিকল বা চেইন অফ জাস্টিস তৈরি করেছিলেন। এটা তোমরা লিখবে। উদ্দীপকে উল্লিখিত ইমেলদার সাথে সম্রাজ্ঞী নূরজাহানের কার্যাবলী কি সাদৃশ্য পরিলক্ষিত হয়? নূরজাহান সম্পর্কে লিখেছি, এর আগেও নূরজাহান সম্পর্কে দিয়েছি। এটা খুব ভালো করে প্রশ্ন করবে, তোমাদের ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এটা খুব ভালো করে উদ্দীপক শিখবে, বহু নির্বাচনী প্রশ্ন। জাহাঙ্গীর কত বছর শাসন করেন? 22 বছর। 2, কোন মুঘল সম্রাটের পৃষ্ঠপোষকতায় চিত্রকলা উৎকর্ষ সাধিত হয়? সম্রাট জাহাঙ্গীর। 3, সম্রাট জাহাঙ্গীর যে আত্মজীবনী রচনা করেন তার নাম কি? জাহাঙ্গীর নামা। 4, কোন মহিলার স্বামীর সাথে রাজক্ষমতা ভোগ করেন? সম্রাজ্ঞী নূরজাহান। মোহাম্মদ খান কে ছিলেন? সম্রাট জাহাঙ্গীরের সেনাপতি। 6, জাহাঙ্গীরের আমলে অন্যান্য শ্রেষ্ঠ প্রতিকৃতি অঙ্কনকারী কে ছিলেন? মনসুর। 7, মুঘল সম্রাটের মধ্যে কার আমলে স্থাপত্যকলার চরম বিকাশ ঘটে? সম্রাট শাহজাহান। 8, জাহাঙ্গীর আগ্রার দুর্গ থেকে যমুনা নদী পর্যন্ত সোনার শিকল ঝুলিয়ে রাখতেন কেন? জনগণের বিচার প্রার্থনার জন্য। 9, কান্দাহার মুঘলদের হস্তচ্যুত হয় কেন? শাহজাহানের অর্থাৎ খুররমের বিদ্রোহের ফলে। 10, মেহেরুন্নেসা কন্যা লাল্লি বেগম সহ রাজদরবারে আশ্রয় গ্রহণ করেন কেন? প্রথম স্বামীর মৃত্যুর ফলে। 11, শাহজাদা খুররম পিতার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন কেন? উত্তর, বিমাতা নূরজাহানের চক্রান্তের কারণে। 12, পুত্র সন্তান লাভের আশায় একজন সম্রাট পীরের মুরিদ হন, পরবর্তীতে তিনি পুত্র সন্তান লাভ করেন। এর সাথে কোন শাসকের মিল রয়েছে? সম্রাট আকবর। আর সেই পুত্র সন্তানই হচ্ছে শাহজাহান, সেলিম এবং সম্রাট জাহাঙ্গীর। তোমাদের কোনো প্রশ্ন করা থাকলে, কোনো কিছু জানার থাকলে তোমরা আমাকে প্রশ্ন করো, জেনে নাও। কি জানতে চাচ্ছ বলো। প্রিয় শিক্ষার্থীরা, আমার ছাত্রছাত্রীরা, বলো কি কি জানতে চাও, কি জানার আছে তোমাদের, বলো। উদ্দীপকের সৃজনশীল প্রশ্নগুলো প্রতিটা চ্যাপ্টার থেকে আমি দিয়েছি,
তোমরা প্রতিটা চ্যাপ্টার থেকে উদ্দীপকগুলো লেখা শুরু করবে, লিখে মেসেঞ্জারে আমার কাছে পাঠিয়ে দিবে। আমি ওগুলো দেখে তোমাদের ঠিক হয়েছে কিনা বা উত্তর সঠিক বা উত্তর কোনটা কোন জায়গায় ভুল হয়েছে সব ঠিকঠাক করে দিব। আর প্রয়োজনে তোমরা আমাকে মিস কল দিবে, আমি ব্যাক করেও তোমাদের প্রশ্ন শুনবো। তোমরা কি জানতে চাও বলো। মিস আপনার ফেসবুক আইডির নাম কি? রাবেয়া মজিদ। রাবেয়া মজিদ, এই যে এখানে ওকে লেখা মিস। আছে এখানেই। ঠিক আছে, তোমরা সবকিছু ঠিকভাবে বুঝতে পেরেছো? ইয়েস ম্যাম। থ্যাংক ইউ। তোমরা